নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। আমার বয়স কত হয়েছে? মাত্র ক্লাস 9-এ পড়ি। এত বিয়ের তাড়া কিসের? বুঝলাম না। দেখো বাবা, তুমি মাকে বুঝিয়ে বল, আমি এখন বিয়ে করতে পারবো না। কথাগুলো বেশ চিৎকার করে বলে উঠল 15 বছর বয়সী একটা মেয়ে। রিডিং টেবিলের উপর থেকে কলমদানি নিয়ে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিল বাইরে। মেয়ের এমন আচরণে মোটেও অবাক হননি ময়নুল হোসেন। ঠিকই তো, এই 2022 সালে এসে কেউ নিজের 15 বছর বয়সী কন্যাকে বিয়ে দেয়, কিন্তু ওনার স্ত্রীকে বোঝানোর ক্ষমতা কারও নেই। কলেজের শিক্ষিকা যদি এমন আচরণ করে তাহলে আর কি বা বলার থাকে। বিয়ের 12 বছর পরেও ওনাদের ঘর আলো করে কোন সন্তান আসেনি। ময়নুল হোসেনের দাদি একদিন বললেন, আল্লাহর ঘর কাবা শরীফ ঘুরে আয়, দেখবি আল্লাহ তোর ঘরে ফুটফুটে সন্তান দান করবে। আমার অন্তর বলছে তোরা দুজন হজ করে এলে তোদের মনোবাসনা পূরণ হবে। সেদিন ময়নুল হোসেন ওনার স্ত্রী আফরোজের সঙ্গে আলাপ করে। একটি সন্তানের আশায় সেদিন আফরোজ ময়নুল দম্পতি সিদ্ধান্ত নেয় সৌদি আরবে হজের জন্য যাবে। সে বছরই ওনারা হজে যায়। আল্লাহর অশেষ রহমতে সে বছর ডিসেম্বরে ময়নুল হোসেনের স্ত্রী আফরোজ সন্তান সম্ভবা হলেন। দীর্ঘ 9 মাসের অপেক্ষার পর ওনাদের কোল জুড়ে এলো কন্যা সিথি হোসেন। বড্ড আদরের মেয়ে। ময়নুল হোসেনের জান যে সিথির দেহে সমর্পিত। মেয়ের শরীরের একটু ব্যথা ময়নুল হোসেন সহ্য করতে পারে না। আর আজ সেই এতটুকুন কন্যাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন আফরোজ। বিষয়টা ময়নুল হোসেন কোনোভাবে মানতে পারছেন না। বাবা, তুমি মাকে বলো আমি এখন বিয়ে করতে রাজি নই। আমি পড়াশোনা করে মায়ের মতো একজন স্ট্রিক্ট টিচার হতে চাই। মেয়ের কথার প্রতি উত্তরে কি জবাব দিবেন সেই উত্তর খুঁজে পাচ্ছেন না ময়নুল হোসেন। তবুও তিনি শেষ চেষ্টা করবেন। আজ দুপুরের পর আফরোজ কলেজ থেকে ফিরে এলে তিনি সিথির ব্যাপারে কথা বলবেন। আজ একটা ফয়সালা হবে। সবসময় নিজের সিদ্ধান্ত এইভাবে মেয়ের উপর চাপিয়ে দেওয়া ঠিক নয়। আমি তোর মাকে বুঝিয়ে বলবো, তুই চিন্তা করিস না। ব্রেকফাস্ট শেষ করে স্কুলে যা। আমি দুপুরে অফিস থেকে এসে তোর মাকে বলবো আমার মেয়ের এখনো বিয়ের বয়স হয়নি। তুমি যেখানে আলাপ করেছো সেখানে না করে দিবে। এবার খুশি? অনেক খুশি। আই লাভ ইউ সো মাচ বাবা। এই পৃথিবীতে তুমি একমাত্র আমাকে ভালোবাসো, আর কেউ না। বাই বাবা। সিথি এক দৌড়ে ওর দাদির ঘরে চলে গেছে। ময়নুল হোসেন মেয়ের যাওয়ার পথের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে মেয়ের ঘর ছেড়ে বের হয়ে গেলেন। দুপুরে কলেজ থেকে বাড়ি ফিরে এলেন আফরোজ খানম। ফ্ল্যাটে প্রবেশ করতেই দেখতে পেলেন ওনার স্বামী ময়নুল হোসেন ড্রয়িং রুমের সোফায় বসে উপন্যাসের বই পড়ছেন। খুব সম্ভবত হুমায়ুন আহমেদ স্যার লিখিত দেবী বইটি। আফরোজ মুস্কি হেসে পায়ের জুতো জোড়া খুলে ড্রয়িং রুমে প্রবেশ করে ময়নুল হোসেনকে উদ্দেশ্য করে বললেন, আজ এই সময়ে তোমার উপস্থিতি আমাকে অন্য কিছুর পূর্বাভাস দিচ্ছে। স্ত্রী আফরোজের গলা শুনতে পেয়ে ময়নুল হোসেন বই একপাশে রেখে উপরে তাকিয়ে দেখেন ওনার স্ত্রী সবে মাত্র এলেন। দেখেই বোঝা যাচ্ছে ক্লান্ত শরীর, কাঁধের ব্যাগটা এখনো কাঁধে ঝুলে আছে। ময়নুল হোসেন মুস্কি হাসি দিয়ে স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, কতদিন হলো তোমার সাথে গল্প করি না। একসাথে বসে চা খেতে খেতে কোনো বিষয় নিয়ে আমাদের মাঝে আলাপ হয় না। তাই ভাবলাম আজ অফিস থেকে ছুটি নিয়ে চলে যাই বাড়িতে। যেই ভাবা সেই কাজ। আধা ঘন্টা ধরে তোমার ফিরে আসার অপেক্ষায় আমি ক্লান্ত। যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, একসাথে দুপুরের খাবার খাবো আজ। 5 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। কথাটি বলে নিজের ঘরের দিকে ছুটে চলে যায় আফরোজ। ময়নুল হোসেন এই ফাঁকে রান্নাঘর থেকে রান্না করা ভাত তরকারি ডালের বাটি এনে টেবিলে সাজিয়ে চেয়ার টেনে বসে পড়লেন। মনে মনে কথাগুলো গুছিয়ে রাখছেন। খাওয়া দাওয়া শেষ হলে আফরোজের সামনে মেয়ের ইচ্ছের ব্যাপারটা খুব ভালো করে উপস্থাপন করতে হবে। আফরোজ ফ্রেশ হয়ে চলে এলেন ডাইনিং টেবিলের কাছে। এসে দেখলেন ময়নুল হোসেন খাবার সাজিয়ে বসে আছেন। আফরোজ ভ্রু কুঁচকে স্বামীর দিকে তাকিয়ে আছে পলকহীন চোখে। কারণ এত আদিক্ষাতা করার মতো মানুষ নয় ময়নুল। তবুও নিজের মনোভাব নিজের মধ্যে আবদ্ধ রেখে আফরোজ চেয়ার টেনে বসে পড়লো। ময়নুল মুস্কি হেসে খাবার বেড়ে এগিয়ে দেয় আফরোজের দিকে। আফরোজ বিনা বাক্যে খাবার খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ হবার পর আফরোজ একটু রিল্যাক্স হওয়ার জন্য সোফায় পা উঠিয়ে হেলান দিয়ে শুয়ে আছে। ময়নুল শব্দহীন পায়ে হেঁটে আফরোজের পায়ের কাছে বসে পড়লো। আফরোজ উঠে নড়ে চড়ে বসে পড়লো। তারপর ময়নুলকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, কিছু বলবে তুমি? আসার পর থেকে দেখছি তুমি কিছু বলতে চাও আমাকে, কিন্তু বলছো না। আফু, এখন সেদিন বিয়ে না দিলে হয় না? ময়নুল সাহস করে নিজের স্ত্রীর কাছে প্রস্তাব উপস্থাপন করে দিল। আফরোজ ময়নুলের কথার উত্তর দিতে চায় না, তবুও বলতে হবে। তাই দীর্ঘশ্বাস চেপে বলল, মানুষ যখন বিপদ থেকে উদ্ধার হয় তখন সকল ওয়াদা প্রতিশ্রুতিকে ভুলে যায়, তাই না মঈন? তুমিও তো সেসব ক্যাটাগরি মানুষের সঙ্গে মিশে গেলে।
আফরোজের মুখ থেকে এমন কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে মইনুল। কি বলছে আফরোজ? এইসব পেঁচানো কথা মইনুলের মাথায় ঢুকছে না। কিসের ওয়াদা, কার প্রতিশ্রুতি? এদিকে স্কুলের ব্রেক টাইম চলাকালীন সময়ে রোজ বান্ধবীদের নিয়ে স্কুল গেটের সামনে দাঁড়িয়ে থাকা ফুচকার স্টল থেকে ফুচকা খাবে সিথি। একদিন বাদ দিলে ওর কাছে মনে হয় আজ বুঝি একবেলা ভাত না খেয়ে ছিল সে। সিথি চৈতিকে সঙ্গে নিয়ে বের হলো স্কুল থেকে। বের হয়ে সোজা স্টলের সামনে দাঁড়িয়ে ফুচকাওয়ালা মামাকে উদ্দেশ্য করে সিথি বলে, মামা, খুব বেশি টক এবং ঝাল দিয়ে 2 প্লেট ফুচকা দিন তো। জলদি বানিয়ে দিন, ক্লাস শুরু হয়ে যাবে 10 মিনিটের মধ্যে। ফুচকাওয়ালা মামা তাদেরকে একটু অপেক্ষা করতে বলল। ফুচকাওয়ালা মামার কথায় সিথি আর চৈতি অপেক্ষা করার সঙ্গে সঙ্গে এক্সাম নিয়ে আলোচনা করছিল। এমন সময় কোত্থেকে এসে একটি চলন্ত বাইক ফুচকার স্টলের সাথে সংঘর্ষ হয়। আকস্মিক ঘটনায় সিথি আর চৈতি বোবা বনে যায়। ফুচকাওয়ালা মামার কিছুই হয়নি, কিন্তু বাইকওয়ালার মাথা ফেটে রক্ত বের হচ্ছে। সিথি ভয়ে কাঁপছে, কারণ 2 বান্ধবী থেকে মাত্র 2 ইঞ্চি দূরত্বে এই দুর্ঘটনা ঘটেছে। আশেপাশের সকল লোকজন এগিয়ে এসে ধরাধরি করে আহত বাইকের ছেলেটাকে পাশের হসপিটালে নিয়ে যায়। সিথির মানসিক অবস্থা বুঝতে পারে চৈতি, তাই সিথিকে বুঝিয়ে হেড টিচারের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ির পথে রওনা হয় চৌতি আর সিথি। চৌতির বাড়ি সিথির বাড়ির আগে, তাই চৌতি আগে রিক্সা থেকে নেমে পড়ে সিথিকে বুঝিয়ে শুনিয়ে। সিথির আগের থেকে কিছুটা ভয় কমেছে। সিথি ওদের বিল্ডিং এর গেটের সামনে নেমে পড়লো। রিক্সার ভাড়া মিটিয়ে 10 তলা বিল্ডিং এর ভেতরে প্রবেশ করলো। এই 10 তলা বিল্ডিং এর 6 তলায় থাকে সিথির পরিবার। লিফটের দরজার সামনে গিয়ে দাঁড়াতেই লিফটের দরজা খুলে যায়। সিথি লিফটে ঢুকে পড়ে, কিন্তু সিথি এতটাই বেখেয়ালি ছিল যে ওর পাশে একটি যুবক দাঁড়িয়ে আছে ও টের পায়নি। 6 তলায় এসে লিফটের দরজা খুলে যায়। সিথি তড়িঘড়ি করে বের হয়ে এক দৌড়ে ওদের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজায়। সিথি পিছনে তাকালে হয়তো দেখতে পেত মাথায় ব্যান্ডেজ করা এক আগন্তুক ওর দিকে তাকিয়ে আছে অনিমেষ দৃষ্টিতে। চোখে তার ভালোবাসা নাকি লালসা, চোখের খরাক মেটাতে ব্যস্ত নাকি ভালো লাগার প্রথম মুহূর্তকে উপভোগ করছে। দরজা খুলে গেলে সিথি ব্যাগ কাঁধে নিয়ে ওদের ফ্ল্যাটে ঢুকে পড়লো। সেই আগন্তুক আড়াল হতে থাকে, হয়তো আবারও ফিরে আসবে যখন ফিরে আসার সঠিক সময় আসবে। আজ এই সময়ে স্কুল থেকে বাড়িতে ফিরে এলে কেন সিথি? আফরোজ মেয়ের দিকে গরম চোখে তাকিয়ে প্রশ্ন করে। সিথি ওর মাকে সবকিছু খুলে বলে। সব ঘটনা জানার পর সিথির বাবা মা দুজনেই ভয় পেয়েছেন, সাথে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন ওনাদের মেয়েকে এত বড় দুর্ঘটনা থেকে বাঁচিয়ে রাখার জন্য। আফরোজ মেয়ের মাথায় হাত বুলিয়ে নিচু হয়ে মেয়ের কপালে চুমু দিয়ে বলল, তোমার ঘরে যাও, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি, খেয়ে নিবে। কিছুক্ষণ পর আমি এবং তোমার বাবা বিশেষ কাজে একটু শহরের বাইরে যাব। তুমি তোমার ফ্রেন্ড চৈতির কাছে চলে যেও, বা ওকে বলো আমাদের ফ্ল্যাটে চলে আসতে। কিন্তু তোমরা তো কখন আমাকে একা রেখে কোথাও যাও না। তবে আজ কি এমন কাজ মা, যার জন্য আমাকে একা রেখে তোমাদের যেতে হচ্ছে? তোমার খুব ভালো ভবিষ্যতের আশায় আমি আর তোমার বাবা আজ তোমাকে একা রেখে যেতে বাধ্য হচ্ছি। তুমি অনেক বুদ্ধিমতী মেয়ে, আশা করছি আমার কথাটি বুঝতে পারছো। সিথি একবার ওর বাবার মুখের দিকে তাকালো। মইনুল হোসেন মেয়েকে চোখের ইশারায় হ্যাঁ বোধক শব্দ বলতে বলল ওর মায়ের কাছে। সিথি বিনা বাক্যে ওর বাবার কথা মেনে নেয় এবং ওর মাকে জানায় সে পারবে। চলে যায় ওর ঘরে। মেয়ে চলে যেতেই আফরোজ মইনুলের দিকে তাকিয়ে বলল, মেয়ে আমার কথা শুনে হয়তো আমাকে ভয় পায়, তাই না মইন? কিন্তু সিথি তোমাকে এত ভালোবাসে কেন মইন? স্ত্রীর কথায় রাজ্য জয়ের হাসি মইনুলের মুখে ফুটে উঠল। স্ত্রীর মুখোমুখি দাঁড়িয়ে চোখের দিকে তাকিয়ে মইনুল বলেন, কারণ দুনিয়ার লোকের চেয়ে আমার মেয়ের কথার দাম আমার কাছে বেশি। তুমি মা হয়ে যে দায়িত্ব পালন করতে, সেই আমি বাবা হয়ে দায়িত্ব পালন করছি। তাহলে বুঝে নাও মেয়ে কাকে ভালোবাসবে। মইনুলের কথার প্রেক্ষিতে জবাব দেওয়ার প্রয়োজন মনে করছে না আফরোজ। চলে যাবার জন্য পা বাড়িয়ে আবার থেমে গিয়ে বললেন, ওয়াদা ভঙ্গকারীকে স্বয়ং আল্লাহ তাআলা পছন্দ করে না। তুমি না হয় মেয়ের কাছে সেরা পিতা হলে, কিন্তু উপরওয়ালার কাছে কি হবে একজনের আমানতের খেয়ানতকারী, সাথে ওয়াদা ভঙ্গকারী? মইন, তোমার মেয়ে সিথিকে পাওয়ার জন্য আমার অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। অনেক অপেক্ষার ফল হচ্ছে সিথি। তুমি তোমার মেয়ের মনের কথা, কষ্ট বুঝতে পারো, কিন্তু আমি ওর ভবিষ্যতের কথা ভেবে এরকম সিদ্ধান্ত নিয়েছি। হয়তো সে কারণে সিথি বা তোমার উপর অনেক আক্রোশ থেকে যাবে। তোমাদের আক্রোশের শিকার হয়েও অন্তত আমার সিথি যেন ভালো থাকে। এখন চলো, বের হতে হবে আমাদের, নয়তো আসার পথে দেরি হয়ে যাবে। কথাগুলো বলে রান্নাঘরে গিয়ে মেয়ের জন্য খাবার নিয়ে সিথির ঘরের দিকে এগিয়ে যায় আফরোজ। মইনুল স্ত্রীর যাওয়ার পথের দিকে তাকিয়ে ভাবছে, পুরনো কিছু ওয়াদা পূরণ করতে যেয়ে মেয়ের স্বপ্নকে না নিজ হাতে ভেঙে দিতে হয়। মেয়েকে নিজ হাতে খাবার খাইয়ে দিলেন আফরোজ। তারপর নিজের ঘরে এসে তৈরি হয়ে মইনুলকে সঙ্গে নিয়ে বের হয়ে গেলেন ফ্ল্যাট থেকে। সিথির সঙ্গে চৈতি আছে।
আফরোজ কল করে চৈতির মায়ের কাছে রিকোয়েস্ট করার পর চৈতির মা সিদ্ধিদের ফ্ল্যাটে পাঠিয়ে দেয়। ওবার চলে এলে সেই গাড়িতে উঠে পড়ে আফরোজ এবং মইনুল হোসেন। গাড়িতে বসে নানান রকমের চিন্তা ভাবনায় মশগুল আফরোজ মইনুল দম্পতি। দীর্ঘ 1 ঘন্টার জার্নি শেষে গন্তব্যস্থলে পৌঁছে যায় আফরোজ মইনুল দম্পতি। আফরোজ মাথার হিজাব আরও একটু টেনে টুনে ঠিক করে মইনুলের পিছু পিছু হাঁটছেন। আজ 7 বছর পর এই এলাকার ধুলো পায়ে লেগেছে আফরোজ এবং মইনুলের। একদিকে যেমন ভালো লাগা, অন্যদিকে অপরাধী বোধ। তবুও আজ এই সব কিছুর সম্মুখীন হতে রাজি হয়েছে মইনুল, কারণ আজ ওনার পাশে আছে আফরোজ। বাড়িটা বেশ বড় বলতে অনেক বড়। 60% জায়গার উপর একটি ডুপ্লেক্স বাড়ি, পাশে সুইমিং পুল, বাড়ির বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকমের খেলনা দিয়ে একপাশে পার্কের মতো ব্যবস্থা করা আছে। বাড়ির লোকেরা এই মফস্বল এলাকার প্রভাবশালী লোকদের মধ্যে একজন। এই বাড়ির কর্তা শেখ আয়ুব দাদা নাকি এই এলাকার আগেরকার আমলের জমিদার ছিলেন। সেই সুবাদে এই পরিবারের লোকেরা অধিক ধনবান। আফরোজ মইনুল বাড়ির মূল ফটকের সামনে গিয়ে দাঁড়াতেই গেটের সামনে দাঁড়িয়ে থাকা 2জন প্রহরী এসে জিজ্ঞেস করছে, আপনারা কি আইয়ুব স্যারের আত্মীয়? জি। আপনারা জানেন কিভাবে? আইয়ুব স্যার বলেছেন কিছু সময়ের মধ্যে নাকি 2 জন নারী পুরুষ আসবে, তাদের দেখলেই যেন সসম্মানে বাড়ির ভিতরে নিয়ে যায়। চলুন আপনাদের বাড়ির ভিতরে নিয়ে যাই। 2জনের মধ্যে একজন প্রহরী আফরোজ আর মইনুলকে নিয়ে বাড়ির ভিতরে নিয়ে চলল। বিশাল বাড়ির এলাহি সৌন্দর্য দেখে মনে মনে ঢোক গিললেন মইনুল। এত বড় বাড়ির ছেলে কিনা সামান্য ব্যাংকে চাকরি করে এমন লোকের মেয়েকে বিয়ে করবে। হল রুমে প্রবেশ করতেই একজন নারী এসে আফরোজকে জড়িয়ে ধরল। আফরোজ মুস্কি হেসে জড়িয়ে ধরে বলল, কেমন আছেন আপা? ভীষণ ভালো আছি। তুই আর মইনুল ভাই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমরা 2জন ভালো আছি। ফুফাজান কোথায় আছে? দেখি না যে। আব্বাজান আছরের নামাজ আদায় করতে গিয়েছে মসজিদে। মইনুল ভাই, আপনি সোফায় বসেন। আফরোজ, তুই চল, আমরা ভেতরের ঘরে গিয়ে বসি। কথাটি বলে ওই নারী আফরোজের হাত ধরে নিচতলার একটি ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকে দরজা আটকে দিয়ে মুখের কাপড় সরিয়ে নারীটি আফরোজকে উদ্দেশ্য করে বলে, মইনুল ভাই, রাগ করবে না তো? আরে না, কি যে বলো। উনি কি জানেন না এই পরিবারের নারীরা কতটা পর্দা করে চলে? বরং ভালো হয়েছে এখন তোমার সাথে কিছু ব্যাপার নিয়ে আলাপ করতে পারবো। তা ঠিক, তো বল, কি নিয়ে আলাপ করবি? খাটের উপরে বসে প্রশ্ন করে নারীটি। কতদিন পুরানো সেই ওয়াদাকে এতদিন মনে রেখেছে রমু আপা? প্রশ্নটি শুনে থমকে যায় রুমু। আফরোজের দিকে বিস্মিত চোখে তাকিয়ে বললেন, আমাদের কারো মনে ছিল না, কিন্তু কথাটি আর সম্পূর্ণ করতে পারেনি রুমু। তার আগে কেউ এসে দরজায় নক করে বলে, আইয়ুব সাহেব মসজিদ থেকে ফিরে এসেছেন। আফরোজ এবং মইনুলের সঙ্গে দেখা করতে চাইছেন। আফরোজ আর রুমু মাথার কাপড় সুন্দর করে দিয়ে চেহারার উপর কাপড় দিয়ে ঢেকে ঘর থেকে বের হয়ে চলে গেলেন ড্রয়িং রুমে। ওনারা দেখলেন ড্রয়িং রুমের মধ্যভাগে পর্দা টেনে দেওয়া, হয়তো পর্দার উপরে নারীরা বসবে। আফরোজ আর রুমু গিয়ে পর্দার এপাশে সোফায় গিয়ে বসলেন। তারপর পর্দার আড়ালে থেকে আফরোজ আইয়ুব সাহেবকে উদ্দেশ্য করে সালাম দেয়। আইয়ুব সাহেব সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কাউকে না জানিয়ে চলে এলে ব্যাপারটা কেমন দেখাচ্ছে? ভাগ্যিস তোমাদের মেয়ের হবু জামাই আমাকে একটু আগে কল করে বললো তোমরা নাকি আমাদের বাড়িতে আসছো। প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু পরে ভেবে দেখলাম ওর কথা বিশ্বাস না করলে বরং পরে আমাকে পস্তাতে হবে। ও কি করে জানলো আমরা কোথায় যাচ্ছি? মানে ওর সাথে তো আমাদের কারো কথা হয়নি। দেশে আসার পর থেকে তোমাদের শহরে গিয়ে ফ্ল্যাট ভাড়া করে ওখানে বসবাস করছে। আমাকে হুমকি দিয়েছে যতদিন পর্যন্ত সিথি এই বাড়িতে না আসছে ততদিন পর্যন্ত উনি ওই বাড়িতে পা রাখবেন না। তাই তো এত তোড়জোড় করে সিথির সঙ্গে ওর বিয়ের শুভ কাজটা সেরে ফেলতে চাচ্ছি। 7 বছর পুরনো সেই ওয়াদা আমরা কেউ মনে রাখিনি, কারণ আমাদের মতো এত নগণ্য পরিবারের মেয়ে নিশ্চয়ই জমিদার পরিবারের বউ হতে পারে না। তাই বলেছিলাম কি ফুফাজান, আপনি নতুন করে এই বিয়ের সিদ্ধান্তকে নিয়ে ভাবুন। আমার মেয়ে সিথির বয়স কত হলো? মাত্র 15 চলছে। তাছাড়া মেয়ে আমার এই মুহূর্তে বিয়ে করতে রাজি নয়। যে এই ওয়াদা করে গেছে সে তো এই দুনিয়ায় বেঁচে নেই। তবে কেন তার ওয়াদা পূরণ করার জন্য আমার মেয়েকে কষ্ট দেওয়ার কি প্রয়োজন? পর্দার ওপারে থাকা রুমু আর আফরোজ আইয়ুব সাহেবের ভয়ে চুপ করে আছে। না জানি এখন মইনুলের উপর কি ঝড়টা না যায়। তুমি একজন পিতা হিসেবে যে কথাগুলো বলছো আমি তা একজন পিতা হিসেবে বুঝতে পেরেছি। কিন্তু মইনুল, তুমি যে এখন ব্যাংকে চাকরি করছো কার সুবাদে? আমার ছেলের সুবাদে? আমার ছেলে তোমাকে এই জন্য চাকরি দিয়েছিল যেন তার পুত্রবধূ অর্থাৎ সিথির ভরণ পোষণের কোনো কষ্ট না হয়। সিথিকে 8 বছরের দেখে আমার ছেলের মনে ইচ্ছে জন্মায় নিজের ছেলের বউ বানানো। তাই তোমাকে এবং আফরোজের কাছে প্রস্তাব নিয়ে যায়। সবকিছু শুনে তোমরা দুজন রাজিও হয়ে যাও। সিথি প্রাপ্তবয়স হলে
ওকে বিয়ে দিবে, এটাও তোমরা বলেছিলে। ময়নুল, তোমার তখন ব্যবসার লস হয় দেখে আমার ছেলে শেখ হায়াত তার বন্ধুকে রিকোয়েস্ট করে তোমার চাকরির ব্যবস্থা করে। সবকিছু পেয়ে এখন তুমি বলছো একজন মরে যাওয়ায় তার ওয়াদা পূরণ না করতে। একবারও কি সেদিনের উপকারের কথা তোমার মনে নেই ময়নুল? আইয়ুব সাহেবের কথায় মাথা নিচু করে ফেলল ময়নুল। আফরোজ পর্দার আড়ালে থেকে সকল কথা শুনে আইয়ুব সাহেবকে উদ্দেশ্য করে বলে, ফুফাজান, আমি স্মৃতিকে বিয়ে দিতে রাজি আছি, কিন্তু আমার মনে একটা প্রশ্ন উদয় হয়েছে, যদি আপনি একটু উত্তর দিতেন। আমি জানি তুমি কি বলবে। তোমার প্রশ্নের উত্তর দেওয়া মালিকের সঙ্গে কথা বলে তার কাছ থেকে উত্তর জেনে নাও। আমি কল দিচ্ছি ওকে। কথাটি বলে পাঞ্জাবির পকেট থেকে মোবাইল বের করে কল করলেন ওনার নাতির কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন দাদাজান? ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই, তোমার সঙ্গে একজন কথা বলতে চায়, তার ওই মেয়ের ব্যাপারে। নাও কথা বলো। কথাটি বলে আইয়ুব সাহেব মোবাইল এগিয়ে দিল পর্দার উপরে থাকা আফরোজের কাছে। আফরোজ মোবাইল নিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে সালাম ভেসে এলো। আফরোজ সালামের উত্তর দিয়ে প্রশ্ন করে, তুমি আমাকে চিনতে পেরেছো? জি ফুপি, আমি আপনাকে খুব ভালো করে চিনি এবং জানি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেমন রেখেছেন। তুমি যথেষ্ট বড় হয়েছো। আমাদের অভিভাবকের করা ওয়াদা পূরণ করতে যেয়ে আমরা চাইবো না তুমি বা স্মৃতি তোমাদের মনের বিরুদ্ধে যে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হও। তুমি কি চাও তোমার চেয়ে 9 বছর বয়সে ছোট মেয়েকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করতে? প্রশ্নটা শুনে মোবাইলের ওপাশে থাকা ছেলেটা চুপ হয়ে যায়। আফরোজ অপেক্ষা করছে ওর মুখ থেকে উত্তর জানার জন্য। মিনিট দুয়েক অতিক্রম হবার পর ছেলেটা উত্তর দেয়, স্মৃতিকে আমি ঠিক সেদিন থেকেই স্ত্রী রূপে গ্রহণ করেছি, যেদিন বাবা মরে যাওয়ার আগে আমাকে বলে যায় স্মৃতিকে বিয়ে করে এই বাড়ির পুত্রবধূ বানিয়ে আনতে। বাবা মারা যাওয়ার পর থেকে আজ দীর্ঘ 5 বছর ধরে অপেক্ষা করছি স্মৃতির বড় হবার। কথাটি বলে চুপ হয়ে যায় ছেলেটি। আফরোজ উত্তর পেয়ে মুস্কি হেসে বলল, ভালো থেকো, আল্লাহ হাফেজ। আপনিও ভালো থাকবেন ফুপি। আসসালামু আলাইকুম। কল কেটে দেওয়ার পর আফরোজ আইয়ুব সাহেবকে উদ্দেশ্য করে বলে, আমি ওর কাছ থেকে উত্তর পেয়ে খুশি হয়েছি ফুফাজান। আপনি অনুমতি দিলে আজ আমরা ঢাকায় ফিরে যেতে চাই। শীতের কি সিদ্ধান্ত আমি জেনে আপনাদের জানিয়ে দিব। আফরোজ, আমি চাই আমার নাত বউ একটা শিক্ষিত মেয়ে হোক। সিথি রাজি হলে আমি ওদের আকত করে রাখতে চাই। বাকি বিয়ের অনুষ্ঠান সিথির এসএসসি পরীক্ষার পর করা যাবে। জি ফুফাজান। আফরোজ মইনুল দম্পতি রুমু এবং আইয়ুব সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলো ঢাকার পথে। ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। সারা পথে মইনুল কোনো কথা বলেনি আফরোজের সঙ্গে। ফ্ল্যাটে ফিরে এসে কলিং বেল বাজাতেই স্মৃতি দরজা খুলে দিলে আফরোজ মইনুল ঘরে প্রবেশ করে। মিনিট 10 পর চৈতির মা এসে চৈতিকে নিয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে আফরোজ জানায় আজ তিনি স্মৃতির ঘরে ঘুমাবেন। মইনুল বুঝতে পারছে কেন আজ মেয়ের ঘরে আফরোজ ঘুমাবে। যত বড় লোক হোক না কেন, মইনুল আগে সেই ছেলের সঙ্গে কথা বলবে, তার আগে কোনো বিয়ের কথা আগাবে না। আগামীকাল বিকেলে ছেলের সাথে কথা বলবে বলে সিদ্ধান্ত নেয় মইনুল। আফরোজ আজ মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে প্রশ্ন করে, স্মৃতি, এখন আর আগের মতো মায়ের বুকে মাথা রেখে ঘুমাতে ভালো লাগে না, তাই না? মা, আমি বড় হয়েছি না? তুমি কি মনে করো আমি তোমার মা হিসেবে অনেক খারাপ? না মা, কিন্তু তুমি হুট করে বিয়ের সিদ্ধান্ত নেওয়াতে আমার তোমার প্রতি অভিমান হচ্ছে। মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন আফরোজ। জানালা দিয়ে চাঁদের আলো মেয়ের মুখের উপরে এসে পড়েছে। মেয়েটা ওনার চাঁদের মতো সুন্দর। কি নেই ওর? হয়তো এত সুন্দর দেখে এত বড় বাড়ির বউ হবার ভাগ্য নিয়ে জন্মেছে সিথি। ধরো কেউ তোমার সাথে ওয়াদাবদ্ধ করেছে, তার একটি দাবিকৃত খুব মূল্যবান জিনিস তোমার কাছে আছে। উপযুক্ত সময় এলে তোমাকে সেই জিনিস ফিরিয়ে দিতে হবে, কিন্তু উপযুক্ত সময় আসার পর তুমি সেই ওয়াদার কথা ভুলে গেলে। পাশাপাশি এটা জানালে তুমি সেই ওয়াদা পূরণ করতে ইচ্ছুক নও। এখন সেই ব্যক্তিকে ঠকানো উচিত হবে কি তোমার, নাকি তুমি আল্লাহর কাছে ঘৃণিত ব্যক্তি হিসেবে পরিচিত পেতে চাও? না, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা ঠিক না, কিন্তু মা, সেই মূল্যবান জিনিসটাকেই আমি। মেয়ের প্রশ্ন শুনে খানিক সময়ের জন্য চুপ করে আসেন। অতঃপর সিদ্ধান্ত নিলেন মেয়েকে সবকিছু জানানো প্রয়োজন। স্মৃতির মাথায় হাত বুলিয়ে একে একে সব ঘটনা খুলে বললেন আফরোজ। সবটা শোনার পর এখন স্মৃতির কি প্রতিক্রিয়া আসে সেটা দেখার অপেক্ষা। মা, আমার কাছে তোমাদের ওয়াদা দেয়া নেওয়ার ব্যাপারটা উইয়ার্ড লাগছে। সবচেয়ে বড় কথা, আমি এত ছোট থাকতে তোমরা কেন ওই ব্যক্তির সঙ্গে ওয়াদাবদ্ধ হলে? আমি বড় হলে তার ছেলের সঙ্গে আমায় বিয়ে দেবে। আমার পছন্দ অপছন্দ বা তার ছেলের পছন্দ অপছন্দ থাকতে পারে, তাই না? সবচেয়ে বড় কথা, ওনার ছেলে না আমাকে দেখেছে না আমি তাকে দেখেছি।
সেই আদিকালের যুগ এখন নেই যে কেউ কাউকে না দেখে সারা জীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়ে কবুল বলবে। আস্তে আস্তে, একসাথে এতগুলো কথা না বলে ধীরে ধীরে বলো। তুমি আসলে কি চাও? তুমি যা বলবে আমরা তাই করব। দরকার হলে ওয়াদা ভঙ্গ করে হলেও তোমার ইচ্ছেতে সব হবে। আফরোজের কথায় স্মৃতি দম নিয়ে চুপ করে আবারও বলতে শুরু করে। আমি ওই ব্যক্তির ছেলের সঙ্গে কথা বলতে চাই। স্মৃতির মুখ থেকে অমন শক্ত কথা শুনে আফরোজ দমে গেলেন, কারণ স্মৃতি এমনই। ও যেহেতু বলেছে ও সেই ছেলের সাথে কথা বলবে, তবে কথা না বলিয়ে দেওয়া পর্যন্ত স্মৃতির কাছ থেকে কোনো প্রকার জবাব পাওয়া যাবে না। আফরোজ দীর্ঘশ্বাস ছেড়ে মেয়েকে বুকে জড়িয়ে বললেন, ঠিক আছে, আগামীকাল বিকালে ওই ছেলের সঙ্গে তোর দেখা করিয়ে দেবার ব্যবস্থা করছি আমি। এরপর তোর যা সিদ্ধান্ত আসবে আমি মেনে নিব। স্মৃতি ওর মায়ের বুকে মাথা গুছে চুপটি করে আছে, কান্নাগুলো যেন গলায় দলা পাকিয়ে আছে। বাবা মায়ের সামনে কখনো স্মৃতি কাঁদে না, তাহলে আজ কি করে মায়ের সামনে কাঁদবে সে? এত কষ্ট হচ্ছে কেন ওর? বুকের ভেতর শখানি কষ্টটা এসে হানা দিয়ে যাচ্ছে। এতদিনের লালন করে আসা স্বপ্ন কি বিয়ে নামক ঝড় এসে উড়িয়ে নিয়ে যাবে? যদি তাই হয় তবে স্মৃতি আর কখনো মাথা উঁচু করে বাঁচতে পারবে না। চোখের দেখা স্বপ্নকে এভাবে বিয়ে নামক কুয়াশার আধারে বিলীন হতে দিবে না স্মৃতি। এর জন্য যা যা করার দরকার ও তাই করবে। পরদিন সকালে রোজকার নিয়ম অনুযায়ী স্মৃতি স্কুলে চলে যায়। আফরোজ আজ কলেজে যায়নি। মইনুল হোসেনও আজ ব্যাংকে যায়নি। নিজের ঘরে দরজায় খিল এঁটে বসে আছেন। আফরোজ মইনুলকে একবার ডাক দিয়েছিলেন, তখন মইনুল ভিতর থেকে জবাব দিয়েছিলেন 11টার আগে যেন ওনাকে কেউ ডাক না দেয়। ব্যাস, কি আর করার। আফরোজ ড্রয়িং রুমে এসে একা বসে রইলেন। মোবাইল হাতে নিয়ে কল দিলেন শেখ আইয়ুব সাহেবকে। ওপাশ থেকে কল রিসিভ হলে আফরোজ সালাম দিয়ে বললেন, ফুফাজান, আসলে স্মৃতি আয়াত ভাইয়ের ছেলের সাথে দেখা করতে চাইছে। বলতে পারেন স্মৃতি ওর সঙ্গে দেখা করার পর ওর সিদ্ধান্ত জানাবে, তার আগে নয়। আজ বিকালে দেখা করাতে পারলে সবচেয়ে ভালো হতো। সমস্যা নেই, এটা তো আরো ভালো কথা। আফরোজ, তোমাকে আমি একটু পরে কল করে জানাচ্ছি কখন কোথায় দেখা করবে তোমরা। জি ফুফাজান। কল কেটে দেওয়ার পর আফরোজ অপেক্ষা করছে কখন কল আসবে। মিনিট 5 পর কল এলো। আইয়ুব সাহেব জানালেন আজ বিকেল 5টার পর কুটুমবাড়ির রেস্টুরেন্টে দেখা করতে। ওনার নাতি আসবে সেখানে স্মৃতির সঙ্গে দেখা করতে। আফরোজ এখন কিছুটা শান্তি পাচ্ছে। আফরোজ খেয়াল করে দেখলো মইনুল দাঁড়িয়ে আছে। আফরোজ হাসি মুখে মইনুলকে উদ্দেশ্য করে বলল, আজ বিকালে তুমি স্মৃতিকে নিয়ে কুটুম্ব বাড়ির রেস্টুরেন্টে চলে যাও। তোমারও কথা হবে, সাথে আমাদের স্মৃতিরও কথা হবে। স্মৃতিকে আমি রেস্টুরেন্ট অবধি দিয়ে চলে আসব। আমার একটু জরুরি কাজ আছে। আমি দুপুরের খাবার বাইরে খেয়ে নিব। তুমি অপেক্ষায় থেকো না, আবার চললাম। কথাটি শেষ করে মইনুল আফরোজকে কথা বলার সুযোগ না দিয়ে দরজা খুলে ফ্ল্যাট থেকে বের হয়ে গেল। আফরোজ এতটা গুরুত্ব না দিয়ে ঘরের কাজ করতে শুরু করে। বৃহস্পতিবার হয়, আজ স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যায় স্মৃতির। বাড়িতে ফিরে আসার পর গোসল সেরে দুপুরের খাবার খেয়ে ঘুম দেয়। বিকাল 4টা বেজে গেলে আফরোজ এসে মেয়েকে ঘুম থেকে জাগিয়ে তুলল। স্মৃতি ঘুম থেকে উঠতেই আফরোজ বললেন, তোমার না একজনের সাথে দেখা করার খুব প্রয়োজন ছিল স্মৃতি। একটু পর তোমার বাবা এসে তোমাকে সেই ব্যক্তির সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য নিয়ে যাবে। এখন জলদি তৈরি হয়ে নাও। স্মৃতি বকা দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের দিকে। তারপর যখন ওর বোধগম্য হয় যে ওর মা কার কথা বলছে, হুট করে এবার স্মৃতির পুরো শরীর কেমন অস্বস্তিতে ভরে উঠেছে। মনে হচ্ছে দেখা না করলে ভালো হতো, কিন্তু এখন মাকে না করলে মা ঝাঁটাপেটা করবে। তার চেয়ে বরং দেখা করে আসুক ওই লোকের সাথে। স্মৃতি হাত মুখ ধুয়ে এসে ড্রেস পরা শেষ হলে দরজায় নক পড়লো। ওর মা এসেছে। স্মৃতি গিয়ে দরজা খুলে দিল। আফরোজ মেয়ের মাথা থেকে পা অব্দি একবার নজর বুলিয়ে ছোট করে বললেন, মাশাআল্লাহ। স্মৃতি লজ্জায় ওর মায়ের মুখের দিকে না তাকিয়ে বলল, মা, গাউন পরেছি এই অনেক, কোনো মেকআপ করিয়ে দিবেন আমাকে? জানি আমি, আই তোকে হিজাব পরিয়ে দেই। আফরোজ মেয়ের মাথায় খুব সুন্দর করে হিজাব পরিয়ে দিলেন। বাহ, মেয়ের মুখের দিকে তাকালে চোখে কেমন শান্তি লাগছে। সবুজ রঙে মেয়ের গায়ের রংটা যেন আরো উজ্জ্বল দেখাচ্ছে। মইনুল হোসেন মেয়ের ঘরে এসে দেখলেন মেয়ে তার সবুজ রঙের মাঝে ফুলের মতো ফুটে আছে। মইনুল হোসেনের মুখে আজ 2 দিন পর হাসির রেখা মিলল। হাসি মুখে মেয়ের কাছে এগিয়ে গেলেন। স্মৃতি ওর বাবাকে দেখে বলল, বাবা, কেমন দেখাচ্ছে আমাকে? ঠিক আমার মায়ের মতো। জানিস, তুই একেবারে তোর দাদির মতো দেখতে হয়েছিস। মেয়ের মাথায় হাত রেখে বলল মইনুল। স্মৃতি খুশি হলো ওর বাবার কাছ থেকে প্রশংসা বাক্য শুনে। অতঃপর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ফ্ল্যাট থেকে বের হয়ে গেল স্মৃতি আর ওর বাবা মইনুল হোসেন। সিএনজি চড়ে কুটুমবাড়ি রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হয়। আধা ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছে যায় স্মৃতি আর ওর বাবা। সিএনজির ভাড়া মিটিয়ে মইনুল মেয়ের হাত ধরে এগিয়ে চলল রেস্টুরেন্টের ভিতরে। দোতলায় গিয়ে মেয়েকে নিয়ে একটি টেবিলের সারিতে বসে পড়ল মইনুল। মোবাইল বের করে কল করলো ওপাশে থাকা ব্যক্তির কাছে। জানতে চাইলো কখন আসবে। উত্তর আসে কিছু সময়ের মধ্যে চলে আসবে। কল কেটে পকেটে মোবাইল রেখে মইনুল মেয়েকে উদ্দেশ্য করে বলেন,
তোমার জীবন গুছিয়ে নেওয়ার দায়িত্ব শুধুমাত্র তোমার। আমি এবং তোমার মা শুধুমাত্র তোমাকে সাহায্য করতে পারবো। এর থেকে আমরা আর কিছু পারবো না, কারণ তোমার জীবনের সুখের অনুভূতিটুকু শুধুমাত্র তুমি উপভোগ করতে পারবে, দুঃখটাও শুধুমাত্র তুমি উপভোগ করতে পারবে, আর কেউ না। এমনকি আমি বা তোমার মাও পারবে না, কারণ তোমার দুঃখ বা সুখ শুধু একান্তই তোমার। তাই আমি চাইবো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তুমি কোনো তাড়াহুড়ো ছাড়া নিবে, খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিবে, যেন পরবর্তীতে তুমি এটা বলতে না পারো বাবা মায়ের করা ওয়াদাকে পূরণ করতে যেয়ে তুমি তোমার জীবন নষ্ট করে ফেলেছ। তুমি আমাদের কাছে সবকিছুর ঊর্ধ্বে সিথি, ঠিক আমাদের জগৎ। তুমি ভালো না থাকলে আমাদের জগৎটা ভালো থাকবে না, কারণ তুমি তোমার বাবা মায়ের কাছে অনেক দামি মূল্যবান। আশা করছি তুমি আমার কথা বুঝতে পেরেছো সিথি। আমি নিচে অপেক্ষা করব তোমার জন্য। কথাগুলো বলে মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে নিচে চলে যায় মইনুল হোসেন। সিথি আতঙ্ক না অস্বস্তি নিয়ে চোখ বন্ধ করে বসে আছে শক্ত হয়ে। 2 মিনিট অতিক্রম হবার পর সিথির মনে হলো কেউ এসে টেবিলের সামনে চেয়ারে বসে আছে। সিথি এক চোখ খুলে দেখলো সত্যি সত্যি ওদের টেবিলের সামনের চেয়ারে আনুমানিক 26 বছর বয়সী একটি যুবক মাথা নিচু করে বসে আছে। সিথি এবার 2 চোখ পুরোপুরি খুলে উৎসাহী কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কি সে যার জন্য আমি এখানে বসে অপেক্ষা করছি? সিথির কণ্ঠ পেয়ে যুবকটি মাথা উঁচু করে সিথির চোখে চোখ রেখে উত্তর দেয়, জি, আমি সে যার জন্য আপনি এত সময় ধরে অপেক্ষা করেছেন। এতক্ষণ অপেক্ষা করানোর জন্য অনেক অনেক দুঃখিত। কিছুটা নম্রতা সহকারে যুবকটি উত্তর দেয়। সিথি নিশ্চুপ হয়ে যায়। কি বলবে? এতক্ষণ ভেবেছিল দেখা হলে বলে দিবে আমি আপনাকে বিয়ে করব না, কিন্তু কথা যেন গলার নিচে আটকা পড়েছে। কি বলবে সিথি? 10 মিনিট ধরে টেবিল জুড়ে পিনপতন নীরবতা। সিথি মাথা নিচু করে মনে মনে কথাগুলো সাজিয়ে নিচ্ছে। কি বলবে এই লোককে? কিছু সময় পরে সিথি বলে, আমি এই মুহূর্তে বিয়ে করতে রাজি নই। গতকাল রাতে মা আমাকে বৃত্তান্ত ঘটনা জানায়। সবটা জানার পর আমার মনে হয়েছে আমি কারো ওয়াদা পূরণ করতে চাইলে নিজের ওপর অন্যায় করব। তাই সবটা ভেবে বলছি আপনি প্লিজ আমাকে বিয়ে করবেন না, কারণ এই বয়সে আপনাদের বাড়ির বউ বা আপনার স্ত্রী হবার জন্য প্রস্তুত নই। সিথি মাথা নিচু রেখে কথাগুলো বলে, কারণ অচেনা ছেলের চোখের দিকে তাকিয়ে কথা বলতে সিথির অস্বস্তি হচ্ছে। সিথি যখন দেখলো ছেলেটি এখনো ওর করা প্রশ্নের উত্তর দিচ্ছে না, তখন কিছুটা রেগে মাথা উঁচু করে ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, আপনি আসার পর থেকে দেখছি কেমন চুপ করে আছেন। আমি একবারই কথা বললে কথা বলছেন। আমি যে কথাগুলো বলেছি আপনি শুনতে পেয়েছেন? সিথির কথায় ছেলেটা এবার মুখ তুলে তাকায়। সিথি এই প্রথমবারের মতো ছেলেটার মুখ দেখতে পায়। শ্যামবর্ণ মুখটায় অজস্র বর্ণের দাগ, জোড়া ভ্রু যুগল, কালচে ঠোঁট, চুলগুলো একেবারে ছোট ছোট। হুট করে কেউ চুলের স্টাইল দেখলে বুঝবে ডিফেন্সে জব করে এই লোক। কিন্তু লোকটা এভাবে শীতের মধ্যে ঘামছে কেন? শরীর খারাপ নাকি? কি হয়েছে আপনার? এভাবে ঘামছেন কেন? সিথি ভয় পেয়ে জিজ্ঞেস করে। ছেলেটা পানির জন্য ইশারা করলে সিথি পানির গ্লাস এগিয়ে দেয়, কিন্তু ছেলেটার হাত অস্বাভাবিকভাবে কাঁপতে থাকায় দরুন হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে যায়। ছেলেটা সরি বলে চেয়ারে মাথা এলিয়ে হেলান দেয়। সিথি কি করবে বুঝতে পারছে না। এত বড় লোক হুট করে এত অসুস্থ হয় কি করে? সিথি এবার জিজ্ঞেস করলো, আমার বাবাকে কল করে বলবো আসতে? আপনি বাড়িতে ফিরে যাবেন? সিথি ভেবেছিল হয়তো ওর বাবাকে আসতে বলবে, কিন্তু লোকটা এবার যা বলল সিথি স্তব্ধ হয়ে কথাগুলো শুনতে থাকে। কিশোরী বয়সে এসে কাউকে ভালোবেসেছ সিথি? এই বয়সটা নাকি আবেগের বয়স। হৃদয় নাকি হুটহাট ভুল মানুষের কাছে নিজের মনকে সমর্পিত করে দেয়। না, আমি কাউকে পছন্দ করি না। আমি আবেগের বয়সে গিয়ে ভুল করেও কাউকে মন দেইনি। কারণ হচ্ছে আমার বাবা নাকি কাউকে আমার স্ত্রী হিসেবে নির্বাচন করে গিয়েছে। সে থেকে হোক কলেজ ইউনিভার্সিটির দিনগুলোতে আমি শুধু বলেছি কেউ একজন আছে আমার জন্য সঠিক সময়ে, সে শুধু আমার হবে। একদিন হুট করে মন চাইলো দেশে গিয়ে আমার সেই বউকে দেখে আসতে, যার জন্য রোজ নিয়ম করে আমি অপেক্ষা করি। দাদা যান আমাকে তার স্কুলের ঠিকানা দেয়, সঙ্গে একটি ছবি দেন, হ্যাঁ, যেন তাকে দেখলে সহজেই চিনতে পারি। স্কুলে গিয়ে রোদ উপেক্ষা করে তার জন্য অপেক্ষা করি। স্কুল ছুটির পর সে বের হয়। এত ভিড়ের মাঝে তাকে চিনতে আমার চোখ ভুল করেনি। ছবি চাইতে বাস্তবে তাকে আরো সুন্দর দেখায়। সেদিন বাড়ি ফিরে গেলাম জ্বর গায়ে নিয়ে। তাকে দেখে আমার গায়ে কিসের জ্বর এলো আমি বুঝতে পারিনি। খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারি না, রাতে ঠিক মতো ঘুম হয় না। এরপর দিন তাকে এক পলক দেখার জন্য একবারও স্কুল গেটের কাছে চলে গেলাম। এভাবে রোজ যেতে লাগলাম। একদিন না দেখলে আমার রাতের ঘুম খাওয়া দাওয়া কমে যায়। সমস্যার সমাধানের জন্য গেলাম ডক্টরের কাছে। ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে জানালেন আমার ইনসোমনিয়া হয়েছে।
এরপর নিজের ভালো থাকার জন্য আমি রোজ তাকে এক পলক দেখার জন্য হাজার ব্যস্ততার মাঝে ছুটে যাই। তাকে এক পলক দেখার অসুখ আমার মাঝে তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। সিথি, এই যে এখানে এসে প্রথমবারের মতো এত সামনে থেকে তোমাকে দেখছি, আমি স্বাভাবিক হয়ে তোমার সাথে কথা বলতে পারবো না দেখেই চুপ ছিলাম। আমি ইমতিয়াজ মাহতাব সাজিদ, যে কিনা এক হাতে দুটো ফ্যাক্টরি পরিচালনা করি, সেই আমি তোমার সামনে স্বাভাবিক হয়ে কথা বলতে পারছি না। সিথি অবাক হয়ে তাকিয়ে আছে সাজিদ নামক যুবকের মুখের দিকে। কি বলছে সে? সাজিদ জোরে শ্বাস নিয়ে ফের বলতে শুরু করে, আমি লজ্জায় কাউকে বলতে পারি না। আমি আমার যে বয়সের 9 বছরের ছোট মেয়েকে, তবু কি একবারই সিদ্ধান্তকে ভেবে দেখা যায় না সিথি? আমি শুধু তোমার নামের সাথে জড়িয়ে রাখতে চাই নিজেকে। আমাকে বিয়ে করতে হবে আপনার, আর কাউকে করা যায় না? সিথির প্রশ্নের উত্তরে সাজিদ মাথা নাড়িয়ে না সূচক জানায়। সিথি তাকিয়ে দেখে লোকটা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে নিচের দিকে। কি বলবে সিথি? এই সময়টাতে ওর কিছু ফ্রেন্ড রিলেশনে আছে। বয়সের এই সময়টাতে নাকি এই পৃথিবীর সবকিছুকে রঙিন লাগে। কই, সিথির কাছে তো মনে হয়নি। প্রেম শুরুর চেয়ে নিজের স্বপ্নকে প্রাধান্য দিয়ে গিয়েছে। কিন্তু আজ ওই লোকটার কথা শুনে মনে হচ্ছে পৃথিবীতে যার যার নিজস্ব স্বপ্ন আছে, আর সেই স্বপ্নকে পূরণ করতে তাদের হাজার হাজার চেষ্টা চলতে থাকে। যেমন সাজিদের স্বপ্ন সিথিকে পাওয়া, ঠিক তেমনি সিথির চাওয়া পড়াশোনা করে শিক্ষিকা হবার। সিথি সাজিদকে উদ্দেশ্য করে বলে, আপনার মোবাইলটা আমাকে দিবেন? একজনের কাছ থেকে আমার খুব গুরুত্বপূর্ণ কিছু জানার ছিল। সিথির অনুরোধ শুনে পাঞ্জাবির পকেট থেকে মোবাইল বের করে এগিয়ে দেয় সাজিদ। সিথি মোবাইল হাতে নিয়ে টেবিল ছেড়ে উঠে গেল একটু দূরে, যেখান থেকে হয়তো সাজিদ সিথির ফোনের আলাপন শুনতে পাবে না। সিথি কল করলো কাঙ্ক্ষিত নাম্বারে। প্রথমবার কল রিসিভ না হলেও দ্বিতীয়বার কল রিসিভ হয়। ওপাশ থেকে কেউ হেলো বলতেই সিথি প্রশ্ন করে, মা, একটি বিয়ের ক্ষেত্রে স্বামী স্ত্রীর করণীয় কি? মানে হচ্ছে বিয়ের সম্পর্কে একটা মেয়েকে সবসময় কেন স্যাক্রিফাইস করতে হয়? কেন ছেলেরা স্যাক্রিফাইস করে না? আর মনের কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেয়ে গেলে বিয়ের কিছু বছর পর সে আগের মতো ভালো লাগা থাকে না কেন? মেয়ের কাছ থেকে এমন প্রশ্ন পেয়ে অনেক অবাক হলেন আফরোজ। নাম্বার দেখে ভেবেছিলেন হয়তো সাজিদ কিছু বলতে চায়, তাই হয়তো কল করেছে। এখন কল রিসিভ করার পর মেয়ের কণ্ঠ পেয়ে যতটা অবাক হয়েছেন তার চেয়ে বেশি বিস্মিত হয়েছেন। আফরোজ নরম গলায় মেয়েকে উদ্দেশ্য করে বললেন, স্বামী স্ত্রী মানে হচ্ছে এক অন্যরকম সম্পর্ক। আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি অবাক করা সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। একটি মেয়ে স্ত্রী হিসেবে যতটা স্যাক্রিফাইস করে, ঠিক ততটাই স্যাক্রিফাইস করে একটা ছেলে স্বামী হিসেবে। যেমন বাবা মা তাদের সন্তান, সন্তান তাদের বাবা মাকে, ভাই বোনকে যতটা ভালোবাসা এবং অর্থনৈতিক দিক দিয়ে সাহায্য করে, ঠিক ততটাই একজন স্বামী তার স্ত্রীর জন্য বরাদ্দ করে। অথচ এই স্ত্রী বিয়ে হবার আগ পর্যন্ত তার কাছে ছিল সম্পূর্ণ অচেনা একজন মানুষ। স্ত্রীর জন্য অগণিত ভালোবাসা, তাকে আরও একটু ভালো রাখার প্রচেষ্টায় কত কিছুই করা হয়। স্ত্রীদের কথা বলতে গেলে একজন পুরুষের জীবনে একজন নারীর ভূমিকা অনেক। ভিন্ন ভিন্ন ভালোবাসার জন্য আল্লাহ ভিন্ন ভিন্ন সম্পর্ক তৈরি করেছে। বাবা মায়ের প্রতি সম্মান আর ভালোবাসা একরকম, ভাই বোন সন্তানদের প্রতি ভালোবাসা একরকম। আর স্ত্রীর জীবনে এমন একজন বিশ্বস্ত ভালোবাসা মানুষ প্রয়োজন, যার হাতে হাতে রেখে এই পৃথিবীর বুকে হাজারো বাধা উপক্রম করে হাসি মুখে এগিয়ে যাওয়া যায়। স্বামী নামক ভালোবাসা মানুষটা একটি মেয়ের জীবনে তার বাবা প্রথম স্থান হলেও স্বামী নামক মানুষটা দ্বিতীয় স্থানের। পৃথিবীর আলো দেখবার পর থেকে যাদের দেখে মেয়েরা এই পৃথিবীর সকল সম্পর্ককে বুঝতে শেখে, ঠিক সেই সময় সমাজ বা ধর্মীয় নিয়ম মেনে অন্য কারো ঘরের ঘরণী হয়ে পুরনো সব সম্পর্ককে পেছনে ফেলে আগামী দিনের সম্পর্ককে কান্নার ধারা বরণ করে নেয়। একটা মেয়ে তার সব তিক্ত অভিজ্ঞতা, বাবা মায়ের কাছ থেকে বিচ্ছেদের ঘটনা সব ভুলে যাবে যখন স্বামী নামক মানুষটা ভালো হবে। স্বামী নামক মানুষটা যদি তার স্ত্রীর একটা নিজস্ব স্বপ্ন আছে জানতে পারে, তখন কি সে তার স্ত্রীর সেই স্বপ্নকে নিজ হাতে পূরণ করতে সাহায্য করবে, নাকি বলবে পুরনো সব ভুলে গিয়ে নতুন সম্পর্ককে এখন থেকে গোছানো শুরু করো? এটা ডিপেন্ড করবে জীবনসঙ্গী কেমন হবে। স্বামী যদি মনে করে তার স্ত্রীর স্বপ্ন মানে তার স্বপ্ন, তাহলে সে অবশ্যই পূরণ করতে সাহায্য করবে। মা, আমি আমার উত্তর পেয়ে গেছি। তোমাকে অনেক অনেক শুধু দোয়া করো যেন তোমার সিথি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে সঠিকভাবে নির্বাচন করতে পারে, সঙ্গে সঙ্গে নিজের স্বপ্নকেও। ইনশাআল্লাহ, দোয়া করি তুই যেন নিজের ভালোটা বুঝতে পারিস। সিথি কল কেটে দিয়ে আবারও টেবিলের কাছে ফিরে যায়। সাজিদের দিকে মোবাইল এগিয়ে দিয়ে সিথি বলে, আপনি আমার থেকে বয়সে অনেক বড়। আপনার আমার পরিবারের লোকেরা নিজেদের মাঝে যে ওয়াদাবদ্ধে আবদ্ধ হয়েছিল তা কিন্তু আমি খুনাক্ষরেও জানতাম না। আমি আমার বাবা মায়ের সিদ্ধান্তকে অনেক সম্মান জানাই।
আমার বাবা মা একবারও আমাকে জোর দিয়ে বলেনি সিথি তুমি আমাদের ওয়াদা রক্ষা করো, বরং আমাকে বারবার এটা বোঝাতে চেষ্টা করেছে সিথি তোমার লাইফের তুমি যা ডিসিশন নেবে আমরা তোমার সাথে আছি। আমিও চাই আমার বাবা মায়ের ওয়াদা পূরণ করতে, কারণ মানুষ হিসেবে আমি খুবই অনেস্ট। আমার দ্বারা প্রতারণা সম্ভব নয়, সেই আমি কি করে আমার কারণে আমার বাবা মাকে মানুষের সামনে ওয়াদা ভঙ্গকারী হিসেবে দাঁড় করবো? তার মানে তুমি আমাকে বিয়েতে রাজি হয়েছো? সাজিদ কম্পিত গলায় জিজ্ঞেস করে সিথিকে। সিথি মুচকি হেসে উল্টো সাজিদকে প্রশ্ন করে। কেন, রাজি না হলে খুশি হতেন বুঝি? না, ঠিক তা নয়, কিন্তু তোমার পড়াশোনা। বিয়ের পরেও পড়াশোনা করা যায়, আপনি একটু সহযোগিতা করলে আমি আমার বাকি পড়াশোনা কমপ্লিট করতে পারবো। একটা অনুরোধ রাখবে সিথি? সাজিদের কথা শুনে সিথি স্থির হয়ে গেল, তারপর মাথা নাড়িয়ে বলল। বলুন। সিথি চুপ করে অপেক্ষা করছে সাজিদ কি বলবে তা শোনার জন্য। সাজিদকে দেখে মনে হচ্ছে সে খুব গুরুত্বপূর্ণ কিছু বলবে। সাজিদ এবার জোরে শ্বাস ফেলে বলতে শুরু করলো। আজ থেকে কিছু বছর পর আমি তোমাকে বিয়ে করতে চাই, যখন তোমার এই কালো দু চোখের গভীরতায় আত্মতুষ্টি থাকবে তোমার স্বপ্ন পূরণের। আমি তোমার কথা জানার পর থেকে মনে থেকে চাইতাম তুমি যেন অন্তত পক্ষে আমাকে বিয়ে করার জন্য রাজি হও। এখন যেহেতু রাজি হয়েছ, তবে এক যুগ তোমার জন্য অপেক্ষা করা আমার জন্য কোনো ব্যাপার না, কারণ মনের কোনো এক কোণায় সূক্ষ্ম আশার আলো আছে। সিথি আমাকে বিয়ে করবে যখন ওর স্বপ্ন পূরণ হবে। আমি চাই না এবং চাইবো না এখন তোমাকে বিয়ে করতে, কারণ তুমি যতই হাসি খুশি হয়ে আমার সঙ্গে সংসার বা পড়াশোনা করলে কিন্তু সে আগের মতো আনন্দ খুঁজে পাবে না, কারণ তোমার মন তখন কোনো কারণ ছাড়াই বলবে সিথি তুমি কারো ওয়াদা রক্ষা করে সংসার করছো। সমাজ যাতে তোমার বা তোমার দিকে আঙ্গুল তুলতে না পারে, সিথি সেই অপেক্ষাটুকু করতে দাও আমায়। আমি তোমার জন্য অপেক্ষা করতে চাই। আমাদের বিয়ের পর আমি তোমার দু চোখে তাকিয়ে আমার জন্য ভালোবাসা দেখতে চাই, স্বপ্ন হারানোর বেদনা দেখতে চাই না। তুমি না হয় আমার অনেক অপেক্ষার বউ হলে। সিথি অবাক হয়ে তাকিয়ে আছে সামনে বসা যুবকের দিকে। শ্যামবর্ণের এই মানুষের মুখটা হঠাৎ করে এত মায়াময় দেখাচ্ছে কেন? সেদিন সাজিদের অনুরোধ ফেলতে পারেনি সিথি। সাজিদ নামক মানুষটা হুট করে ওর জীবনে আসার পর মনে হচ্ছিল এই বুঝি সংসার নামক বেরি সিথির পায়ে পরানো হবে। কিন্তু সেই ভাবনাকে মিথ্যে করে সাজিদ এসে হাল ধরেছে ওর স্বপ্ন পূরণের ইচ্ছাকে বাস্তবে রূপান্তরিত করতে। সেদিনের পর সাজিদের সামনাসামনি বসে কথা বলার সুযোগ হয়নি সিথির। যোগাযোগ বলতে মাসে 2 বার চিঠি লেনদেন হয়। চিঠির দেওয়া নেয়ার পিয়ন হচ্ছে সাজিদের দাদা যান শেখ আয়ুব। প্রথমে যেদিন সাজিদের দেওয়া প্রথম চিঠি পেলাম সেদিন ভীষণ অবাক হয়েছিলাম, কারণ 21 শতাব্দীতে এসে কারো কাছ থেকে যোগাযোগের মাধ্যম হিসেবে চিঠি পেয়েছি, এটাই বা কম আশ্চর্যের বিষয় নয় কি? চিঠিতে লেখা 3 লাইন। সিথি, আজ 7 দিন 10 ঘন্টা 9 মিনিট 49 সেকেন্ড অপেক্ষা করার পর অধৈর্য হয়ে পড়েছি আমি। তবুও অপেক্ষা করব আমি তোমাকে পাবার আশায়। আমার বিশ্বাস তুমি আমার এই অপেক্ষার দাম দিবে চড়া ভালোবাসা দিয়ে। চিঠিতে লেখা এই 3টি লাইন আমাকেও অপেক্ষায় বেঁধে ফেললো, সাজিদের অপেক্ষায়। 1 বছরে সাজিদের পাঠানো অসংখ্য চিঠি পড়ে কখনো আমি সুখের অনুভূতিতে ঘা ভাসিয়েছি, আবার কখনো চিঠির 2 লাইন পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়েছি। লোকটা এত ভালোবাসে কেন আমায়? কে বলেছে তাকে আমার জন্য অপেক্ষা করতে? কেন সেধে এসে আমার কাছ থেকে অপেক্ষা করার জন্য অনুরোধ চাইলো? অনেকগুলো বছর অতিক্রম হবার পর এক বর্ষা রাত্রিতে লাল জামদানি গায়ে জড়িয়ে সিথির বিয়ে সম্পূর্ণ হয় সাদা পাঞ্জাবি পরিহিত সাজিদের সঙ্গে। সিথি আর চোখে তাকিয়ে আছে সাজিদের মুখের দিকে। ইস, লোকটা কি আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে গিয়েছে? এই যে থুতনিতে একটা গাঢ় কালো তিল ছিল, এটা তো ঘন দাড়ির মাঝে হারিয়ে গেছে। তবুও যেন দেখতে কোনো অংশে কম দেখাচ্ছে না। কে বলেছে ওনার বয়স হয়েছে? আমার থেকে ওনাকে এখন বেশি স্মার্ট দেখাচ্ছে। সাজিদের দাদা শেখ আয়ুব আর ওর মা রুমু বাড়ির পথে রওনা হয় বৃষ্টি মাথায় নিয়ে, কারণ নতুন বউকে আগামীকাল ধুমধাম করে বরণ করে নিতে হবে। প্রত্যেক নতুন বউ নাকি তার স্বামীর জন্য বাসর ঘরে বসে অপেক্ষা করে, কিন্তু সিথিকে আজ সেই অপেক্ষাটুকু করতে হবে না, কারণ সাজিদ ওদের বিয়ে হবার পর থেকে সিথির হাত নিজের হাতের মাঝে নিয়ে রেখেছে। সিথি কয়েকবার হাত ছাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু সাজিদের জন্য পারেনি। বাকি যারা গেস্ট ছিল ওনারা চলে যাওয়ার পর সাজিদের হাত ধরে সিথি এগিয়ে চলল ছাদের চিলেকোঠায়। বাসর রাতের আয়োজন করা হলো আমাদের ছাদের চিলেকোঠায়। ঘর সাজানো বলতে খাটের 4 কোণায় 4টি গোলাপ ফুল টেপ দিয়ে লাগানো, তবুও বেশ অদ্ভুত চমৎকার লাগছে দেখতে।
সিথি চিলে কোঠার ঘরে ঢোকার পর আলতো করে সাজিদের বুকে মাথা রাখলো। সাজিদের এতদিনের শূন্য বুকের খাসা সিথির পরশ পেয়ে মুহূর্তের মাঝে ভরে উঠল। সাজিদ পরম আবেশে বুকে জড়িয়ে নেয় সিথিকে। কিছু সময় পর সাজিদ আবিষ্কার করে ওর বুক ভিজে যাচ্ছে। প্রথমে ভেবেছিল হয়তো চিলে কোঠার টিনের চালের কোনো ফুটা দিয়ে বৃষ্টির পানি পড়ছে, কিন্তু পর মুহূর্তে খেয়াল করলো সিথি কেঁপে উঠছে। সাজিদ সিথির মুখ নিজের দু হাত দিয়ে আগলে নিয়ে দেখলো সিথির দু চোখ ভেজা। সাজিদ সিথির চোখের পানি মুছে দিয়ে বলল, কান্না করছো কেন? আমার কোনো আচরণে কষ্ট পেয়েছো? বলো না সিথি, কি হয়েছে? আপনি বড্ড পাষাণ একটা লোক। এতটা দিন আমার জন্য কে বলেছে আপনাকে অপেক্ষা করতে? কতবার বলেছি চলুন বিয়ে করে ফেলি, কিন্তু না, তিনি তো আমার থেকে আমার স্বপ্নকে নিয়ে পড়েছিলেন। সেদিন যদি বিয়ে করে ফেলতাম তবে আজ আমার বুকে কে মাথা রেখে অভিমান নিয়ে কান্না করতো? আজ রেজাল্ট বের হলো আর আজই আমাকে ডেকে এনে বিয়ে করে ফেললে? ভাবা যায় আমার স্মৃতি আমাকে বিয়ে করার জন্য কত পাগল হয়েছে। ঠাট্টার সুরে কথাগুলো বলল সাজিদ, যাতে করে সিথির মনটা ভালো হয়। আজ বিয়ে করেছি, বেশ করেছি, নয়তো বিয়ের বিভিন্ন ফাংশন করতে করতে 1 মাস লেট হতো। অভিমানী কণ্ঠে কথাগুলো বলে সাজিদের হাত ধরে দাঁড়িয়ে রইল সিথি। আমাকে ভালোবাসো সিথি? সাজিদ নিঃশাক্ত কণ্ঠে সিথির কাছ থেকে জানতে চাইল ভালোবাসার কথাটা। সিথি সাজিদের মুখের দিকে এক পলক তাকিয়ে আবারও মাথা নিচু করে বলল, আমি জানি না আমার আপনার প্রতি অনুভূতির নাম ভালোবাসা কিনা, তবে আমি এই পৃথিবীতে যতদিন বাঁচবো ঠিক ততদিন আপনার সাথে থাকতে চাই। সেদিন আপনি বলেছিলেন না, সিথি আমি তোমার জন্য অপেক্ষা করতে চাই, অথচ সেদিন সাজিদের সাথে সাথে সিথির অপেক্ষাও শুরু হয়েছিল। কি এক অজানা বন্ধনে আপনি আমায় আটকে ফেললেন। আমি জানি না, প্রতিটা দিন প্রতিটা ক্ষণ আমার মন বলতো, সিথি তোমার জন্য কেউ অপেক্ষা করছে। আমার পরিবারের সবাই ঘটা করে বলতে লাগলো সিথির জন্য সাজিদ অপেক্ষা করছে, অথচ কেউ জানতো না সিথিও সাজিদের অপেক্ষায় আছে। অপেক্ষা করতে করতে আজ কতগুলো বছর চলে গিয়েছে। আমার স্বপ্ন পূরণের ফলাফল আজ এলো। তাই আমার জীবনের স্বপ্ন পুরুষকে অপেক্ষার অবসান ঘটিয়ে আমার জীবনের সাথে বেঁধে রাখলাম। তাকে রেখে আর এক মুহূর্তের জন্য আমি আর কোথাও যাব না। ঢের শিক্ষা হয়েছে আমার, কারো অপেক্ষায় থাকা অনেক কষ্টের। হয়তো এর আগে কখনো তোমাকে সেভাবে বলা হয়নি, শুধু বলেছি সিথি আমি তোমার জন্য অপেক্ষা করি। সিথি ভালোবাসি তোমায় অনেক। কথাটি বলে সিথির ডান হাতের উল্টো পিঠে চুমু এঁকে দেয় সাজিদ। সিথি চোখ বন্ধ করে সাজিদের দেওয়া প্রথমবারের এই স্পর্শকে খুব ভালো করে অনুভব করছে। অনুভবের সময়টাতে সিথি সাজিদকে বলে, আমি আপনাকে এর চাইতে আরো অনেক বেশি ভালোবাসতে চাই, দিবেন তো আমাকে সেই সুযোগ? সিথির কথায় আজ সাজিদের অন্যরকম ভালো লাগা কাজ করছে। এই যে এত বছরের করা অপেক্ষার দাম আজ সিথির কথায় চুকে গেল। সাজিদ তো এটাই চেয়েছিল, সিথি যেন তাকে ওয়াদার বিয়ে আর দায়িত্বের সংসারের মতো করে না সামলায়। সে চেয়েছিল সিথি যেন তাকে ভালোবেসে আগলে রাখে, ঠিক যেমনটা সাজিদের স্বপ্নে সিথি আসতো। সেই স্বপ্নগুলো পূরণ করার জন্যই তো সাজিদ অপেক্ষা করেছে। সিথির জন্য সাজিদের অপেক্ষা আজ সার্থক। আজ পুরো পৃথিবীকে জানিয়ে দিতে ইচ্ছে করছে সাজিদের যে আজ আমার এতদিনের অপেক্ষা শেষ হয়েছে। শুনছো পৃথিবী, সিথি আমার অনেক অপেক্ষার বউ। অপেক্ষা নামক শব্দকে বিদায় দিয়ে আজ তারা একে অপরের অনেক কাছাকাছি অবস্থান করছে। কারো ওয়াদার কারণে আজ দুজনের কত কাছে। যদি ওয়াদা না হতো তবে এই দুজন কি কখনো দুজনের এত পরিচিত